শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নের আজকের আয়োজন আলাপন লাইভে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই এই করোনাকালীন সময়ে কিছুটা হলেও নিজেদেরকে সামলে নিয়েছেন। আসলে আমরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করছি একটু ভালো থাকার, অপরকে একটু ভালো রাখার। আর এই প্রচেষ্টায় আমরা আলাপন লাইভ থেকে আপনাদের সাথে প্রতি সপ্তাহে যুক্ত হচ্ছি, আপনাদের বিষয় আপনাদের কাছে আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে আনার জন্য, কিছু প্রশ্ন, কিছু মত, কিছু চিন্তা একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য। আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত চমৎকার। পারস্পরিক দ্বন্দ্ব মোকাবেলা ও সামাজিক সম্পর্কের উন্নয়ন। আমরা নিশ্চয়ই এ দুটো নিয়ে কথা বলবো। তার আগে চলুন আমাদের সাথে যারা থাকে, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প এবং আলাপন হেল্পলাইনের দুজন বিশেষজ্ঞ কাউন্সিলর, তাদেরকে আমরা পাশে পেয়ে আসলে কিন্তু আমরা সমৃদ্ধ হই। আর তাদের এই পাশে থাকাটাকে আমরা প্রতি সপ্তাহে নতুন করে উপলব্ধি করি। চলুন জেনে নেই আপুরা কেমন আছেন। প্রথম আপু, আপনি কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দ্বিতীয় আপু, আপনি বলুন কেমন কাটছে আপনার সময়? এই তো আপা, কেটে যাচ্ছে, সুস্থ আছি, ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা অনেকেই কিন্তু জানতে চান আপুরা কেমন আছেন। আমি নসবানি হয়তো ভালো থাকি মোটামুটি কম বেশি, কিন্তু আপুদেরকে যেহেতু আপনারা দেখতে পান না, সেহেতু অনেকেই জানতে চান আপুরা কেমন আছেন। তাই প্রথমেই কিন্তু আমি এসে আগে আপুদের খোঁজ খবর নিয়ে নেই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে দেখছেন। একটু আমাদেরকে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়টি নিয়ে অবশ্যই জানাবেন। এবং আমরা অনেককেই কিন্তু পাশে পেয়েছি, একটু শেয়ার করে দিব আমরা, কারণ আমাদের এই ছোট ছোট শেয়ারে অনেকেই যুক্ত হতে পারবে আমাদের সাথে। আর তার পাশাপাশি এত চমৎকার একটি আলোচনা আপনাদের টাইমলাইনে থেকে যাবে শেয়ারের মাধ্যমে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের বিষয়টা নিয়ে কথা বলি। আমরা জানি করোনাকালীন সময়ে আমরা একটা দীর্ঘ সময় ধরে নতুন একটা অভ্যেসের মধ্যে ঢুকছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক নিয়মের থেকে একটু ভিন্নভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টায় অনেক সময় দেখা দিচ্ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো আমরা কিন্তু কিছুটা হলেও চেষ্টা করছি কাটিয়ে ওঠার, কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টায় মাঝে মাঝে একটু ইফোর্ট লেগে যাচ্ছে, মাঝে মাঝে দেখা দিচ্ছে কিছু চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই আমরা আপনাদের পাশে রয়েছি। এখানে আমরা লাইভে অনেকগুলো প্রশ্ন নেব, তবে তার আগে চলুন আজকের বিষয়টি নিয়ে একটু কথা বলে নেই। প্রথমেই বিষয়টি নিয়ে একটু জেনে নেই, কারণ আমরা অনেক সময় কিন্তু অনেক প্রশ্ন করি, যেটা অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা ঠিক মিলছে না, যে টপিকটা সেটার ওপর হচ্ছে না। তাই যারা ইতিমধ্যে জয়েন করেছেন সবাই জানাতে থাকুন কে কোথায় থেকে দেখছেন, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে থাকুন, শেয়ার করতে থাকুন। তার আগে আপুর কাছে, প্রথম আপুর কাছ থেকে আমরা জেনে নেব যে আসলে আমরা এই যে বলি যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বিষয়টা আসলে কি, এবং দ্বন্দ্ব নিয়ে আপুর একটু প্রাথমিক আলোচনা যদি আমাদের সাথে প্রথমেই করেন। আচ্ছা, ধন্যবাদ আপা। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা নির্বাচন করেছেন, এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো সম্পর্ক যেমন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি সম্পর্কের কিছু অবনতি হয়, হ্যাঁ, কিছু দ্বন্দ্ব হয় আমাদের মধ্যে, এটাও কিন্তু খুব প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক একটা বিষয়, যেটা হয়তো আমরা অনেকেই এই বিষয়টা জানি না। আমরা মনে করি যে দ্বন্দ্ব মানে হলেই সম্পর্কটা খারাপ হয়ে গেছে, বা দ্বন্দ্ব বিষয়টাই অনেক নেতিবাচক একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই দ্বন্দ্ব নেতিবাচক, তবে প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে মানুষ কিন্তু সামাজিক জীব, এবং প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সম্পর্কে কিন্তু আবদ্ধ। পারিবারিক, সামাজিক, আহ কর্মক্ষেত্র, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন জায়গায় যখন সে যায়, অনেকগুলো নতুন নতুন সম্পর্কে সে কিন্তু জড়ায়, এবং তার চারদিক আবিষ্ট থাকে সেই সম্পর্কগুলো দ্বারা। যখন কোনো মানুষের সাথে মানুষের হয়তোবা মতবিরোধ হয়, মতের অমিল হয়, অথবা গ্রহণযোগ্যতার কোনো ধরনের ঘাটতি থাকে, তখন কিন্তু কিছুটা কারো ক্ষেত্রে খুনসুটি হতে পারে, কারো ক্ষেত্রে বাকবিতণ্ডা হয়, এবং এই সবকিছুই কিন্তু দ্বন্দ্ব বলা হয়। এগুলোকে আবিধানিক অর্থে দ্বন্দ্ব বলতে সংঘাত বোঝালেও সংঘাত আরেকটু গভীর একটি বিষয়। প্রাথমিকভাবে যখনই একজন মানুষের সাথে মতের অমিল হচ্ছে, তখন বা মানুষটার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, বা অনুভূতিটা তার সাথে আসলে স্বাভাবিকভাবে কথা বলা যাচ্ছে না, হ্যাঁ, তখনই কিন্তু এটাকেই কিন্তু দ্বন্দ্ব বলছি। তো প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সব সময়ই যে আসলে মানুষের পক্ষে একজন আরেকজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা সম্ভব, সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু চলতে ফিরতে আমরা যখনই
একজন মানুষের সাথে আমরা সম্পর্ক চাই, আমাদের মধ্যে অনেক ধরনের যোগাযোগ হয়, আমরা অনেক ধরনের কথা বলি, অনেক আচরণ করি। প্রতিটি আচরণে অন্য ব্যক্তিটির ভালো লাগবে ঠিক তেমন নয়। আবার আমি যে খুব সচেতন ভাবে সেই আচরণগুলো সব সময় অন্যকে খুশি করার জন্য করতে পারবো সেটিও কিন্তু নয়। তো সেক্ষেত্রে যখনই কোনো ধরনের অমিল হবে বা আমার বিষয়টা আমি তাকে বোঝাতে অক্ষম হব বা সেই মানুষটা আমাকে গ্রহণ না করবে যে কোনো বিষয়ে, তখন কিন্তু আমরা আসলে এটা নিয়ে দ্বন্দ্ব আমাদের মধ্যে হতেই পারে। এটাই হলো দ্বন্দ্ব। হ্যাঁ, যখন মানুষের সাথে মানুষের সম্পর্কের একটা জায়গায় গিয়ে মতের অমিল হয় এবং বিরোধ হয়, তখনই কিন্তু সেটাকে দ্বন্দ্ব বলা হচ্ছে। এবং আমরা অনেকেই মনে করে থাকি যে দ্বন্দ্ব মানেই সংঘাত। সংঘাত কিন্তু আরেকটু গভীর একটা বিষয়। দ্বন্দ্বটাই যখন একটা সময় দ্বন্দ্বের পরিবর্তিত রূপটাই সংঘাতের রূপ নেয়। যেমন সংঘাত হলো পারস্পরিক সংঘর্ষ যখন হয়, দ্বন্দ্বটা যখন একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় এবং একজন মানুষের সাথে একজন মানুষের দ্বন্দ্বটা যখন চরম পর্যায়ে পৌঁছায় এবং সম্পর্কটা যখন চরমভাবে নেতিবাচক দিকে যেতে থাকে, যেটা আসলে মানুষ একজন আরেকজনের জন্য দুজনের জন্য ক্ষতিকর, সেটাকেই কিন্তু সংঘাত বলছি আমরা। তো সেক্ষেত্রে সংঘাতে যাওয়ার আগেই কিন্তু আমরা দ্বন্দ্বটাকে যদি আমরা ব্যবস্থাপনা করতে পারি, কারণ দ্বন্দ্ব হবেই, এটাই স্বাভাবিক, দ্বন্দ্ব হতেই পারে। সবসময় যে আসলে সবকিছু স্বাভাবিক সুন্দরভাবে যাবে বিষয়টা এমন নয়। তো মানুষ যেহেতু আমরা অনেক সময় বুঝে না বুঝে সচেতন বা অচেতন ভাবে যে কোনো ভাবেই হোক, অবচেতন মনেও আমরা অনেক ধরনের ভুল করে থাকি। যে ভুলগুলো অবশ্য অন্য একজন মানুষের জন্য সেটা তার কষ্টের কারণ হতে পারে, সে আঘাত পেতে পারে। তো সেই বিষয়গুলো চিন্তা করে যেন সংঘাতে না জড়ায় সেজন্য কিন্তু আমরা দ্বন্দ্ব ব্যবস্থাপনা তা সম্পর্কে যদি আমরা জানতে পারি সঠিকভাবে, যে দ্বন্দ্ব যখন হবে, মতের অমিল যখন হবে, বিরোধ যখন তৈরি হবে, তখন আমরা আসলে এটাকে কিভাবে ম্যানেজ করে সুসম্পর্ক আমরা বজায় রাখবো। কারণ সুসম্পর্ক বজায় রাখলেই কিন্তু আমাদের সামাজিক উন্নয়ন সম্ভব, সামাজিক সম্পর্কগুলো সুন্দর থাকবে। যদি আমরা সুসম্পর্ক বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা এই সম্পর্কগুলো আমাদের উন্নয়ন হবে না, আমরা সামাজিকভাবে পিছিয়ে যাব, আমাদের পারস্পরিক যে যোগাযোগ সেটা কিন্তু ইতিবাচক হবে না। সেই দ্বন্দ্ব ব্যবস্থাপনাটা বলতে কি বোঝায়? দ্বন্দ্ব ব্যবস্থাপনা মানেই মানে এই নয় যে নিজেকে ছোট হয়ে যাওয়া, অন্যকে মাফ চাওয়া। বিষয়টা এমন নয়। অনেকে এটা ভাবে যে দ্বন্দ্ব ব্যবস্থাপনা মানেই হলো যার সাথে আমার সমস্যা হয়েছে তার কাছে গিয়ে আমি ছোট হয়ে মাফ চাইবো। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো দ্বন্দ্ব ব্যবস্থাপনা মানে হলো যে কারণটাতে দ্বন্দ্ব হচ্ছে সেই কারণটা খুঁজে বের করা, দুজনের মধ্যে ইতিবাচক যোগাযোগের মাধ্যমে নেতিবাচক যে দিকগুলো রয়েছে দ্বন্দ্বের সেগুলো সীমাবদ্ধ করা। প্রক্রিয়াটাই হলো মানে দ্বন্দ্ব পরিচালনা। এই দ্বন্দ্ব পরিচালনার লক্ষ্যটা হতে হবে যেন দুজনের সম্পর্কের উন্নয়ন, এবং দুজনেই কিন্তু এই দ্বন্দ্ব ব্যবস্থাপনাটা, যখনই দ্বন্দ্ব হবে, মতবিরোধ হবে, আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর ছোটবেলা থেকে আমাদের শিশুদেরকে কিন্তু আমরা যেন দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলো কিন্তু আমরা আহ, সুন্দরভাবে আয়ত্ত করাতে পারি। যেমন ভাই বোনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দ্বন্দ্ব হয়ে থাকে, পারিবারিক মা বাবার সাথে কিন্তু একটা দ্বন্দ্ব হতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। তো সেই সময় আমরা আসলে অন্যকে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স যেটা আমরা মনোবিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি, অন্যকে গ্রহণ করার ক্ষমতাটা, আরেকজনের মতামতকে শ্রদ্ধা করা, এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে তৈরি হয় আমাদের মধ্যে, তখন কিন্তু আমাদের মধ্যে বিরোধ কম হবে, আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমরা বাকবিতণ্ডায় কম জড়াবো। সেটাই মূলত দ্বন্দ্ব ব্যবস্থাপনা। যখনই আরেকজন মানুষকে আমার সুন্দরভাবে আমি গ্রহণ করতে পারবো, তার মতামতটাকে আমি গুরুত্ব দিব, হয়তো আমার আদর্শ বা নীতি বা মতামতের সাথে নাই যেতে পারে, নাই মিলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি তার সাথে আসলে সংঘাতে জড়িয়ে যাব বা দ্বন্দ্বটাকে চিরস্থায়ী করব। হ্যাঁ, বা একটু দীর্ঘদিন ধরে দ্বন্দ্বটা চলতে থাকবে। আমরা দ্বন্দ্ব ব্যবস্থাপনাটা একটা মানুষের মানসিক সুরক্ষার জন্য এবং সম্পর্কের উন্নয়নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মানুষের সম্পর্কগুলো ভালো থাকলে একজন মানুষ খুব সুন্দরভাবে মানসিকভাবে ভালো থাকবে। তো সেক্ষেত্রে যখন একজন মানুষের সাথে একজন মানুষের দ্বন্দ্ব হয়, সে কিন্তু মানসিকভাবে অনেক অস্থিরতার মধ্যে থাকে এবং দুজন দুজনকে অভিযোগ করতে থাকে এবং একটা মানসিক চাপের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, এবং তার সাথে সহজভাবে মিশতে পারে না, কথা বলতে পারে না, যেটা কিন্তু তার মানসিক অবস্থার জন্য খুব ফলপ্রসূ নয়। কারণ সুন্দর সম্পর্ক যখন থাকে, একজন আরেকজনের সাথে যখন ইতিবাচক যোগাযোগ হয়, তখন মানসিকভাবে আমরা অনেক বেশি জোর পাই, আমাদের মানসিক শক্তিটা অনেক বেশি বৃদ্ধি পায়, যে কারণে আমরা তখন অনেক ভালো অনুভব করি, সেটা পারিবারিক পরিবেশ হোক, কর্ম পরিবেশ হোক, সামাজিক পরিবেশ হোক। তো সেক্ষেত্রে মানে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে, গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি করা, শ্রদ্ধার মাধ্যমে পারস্পরিক কথা বলা, আলোচনার মাধ্যমে আমার কষ্ট পাওয়ার কারণটা, আঘাতটা অন্যকে জানানো এবং তার মতামতকে শ্রদ্ধায় রেখে তার সাথে আসলে যে বিষয়টাতে মতের অমিল বা বিরোধ হয়েছে সেটাকে সমাধান করাই কিন্তু দ্বন্দ্ব ব্যবস্থাপনা। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে।
পরিষ্কার হয়ে গেলাম দ্বন্দ্ব এবং সংঘাত এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়টাও কিন্তু খুব চমৎকারভাবে উপস্থাপিত হলো। আজকে আমাদের আলোচনায় এই দ্বন্দ্ব ব্যবস্থাপনা বা পারস্পরিক দ্বন্দ্ব মোকাবেলায় কি করণীয় এগুলো যেমন আছে, তেমন আছে সামাজিক সম্পর্ক। তাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন এবং সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি লাইভে রমজান আলী বাবু লিখেছেন, নিজের বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করলে শান্তি আনয়ন ও সম্পর্কের উন্নয়ন সম্ভব। জি, অবশ্যই এটার সাথে আমরা কথা বলবো। আরো একটি প্রশ্ন আছে যেটি নিয়ে আমরা দ্বিতীয় আপুর কাছে যাব। আপু, আমাদের লাইভে একজন প্রশ্ন করেছেন, তন্ময় রে, আমাদের পাশের বাসাতে এক পরিবার থাকে, স্বামী স্ত্রী এবং তাদের ছেলে সন্তান। স্বামী স্ত্রী প্রায় প্রতিদিনই খুঁটিনাটি নিয়ে ঝগড়া করে, এতে তাদের ছেলের ওপর কোনো প্রভাব পড়বে কি? এ সমস্যা প্রতিরোধে করণীয় কি? আরেকটা বিষয়ে আমি একটু এর সাথে যুক্ত করি, বিষয়টা অনেকেই আসলে বাচ্চাদের কথাটা এনেছে যে পারিবারিক কলহের মধ্যে শিশুরা অনেকে বিপদে পড়ে, এক্ষেত্রে কি করণীয়? আসলে শিশুদের যে সমস্যা এবং এর মাঝখানে একটা শব্দ কলহ, দ্বন্দ্ব এবং কলহ, এটা কি আমরা সংঘাতের মতো আলাদা করতে পারবো না দ্বন্দ্ব এবং কলহকে এক করে দেব? দ্বিতীয় অপর কাছে যাচ্ছি, সেসাথে অবশ্যই আপনি একটু কলহ বা এই যে সংঘাত বলছি এর পাশাপাশি দ্বন্দ্ব আসলে কত প্রকার এটা নিয়ে যদি একটু কথা বলেন তাহলে মনে হয় আমরা সকলে একটু পরিষ্কার বুঝতে পারি বিষয়টা। ধন্যবাদ আপা। দ্বন্দ্বটা সাধারণত 4 প্রকার। প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট। মানে এটা হচ্ছে যে ব্যক্তি নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব হয়ে থাকে। এটা হতে পারে যে ব্যক্তি তার নিজস্ব ভ্যালুস, তার কোনো গোল থাকলে বা চিন্তার মধ্যে এক ধরনের একটা কনফ্লিক্ট হয়ে থাকে যেটা। তো সেক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আসলে আমি একটা কোনো কাজ করে ফেলেছি, কিন্তু আসলে ওই কাজটা আমার করা উচিত হয়নি এখন মনে হচ্ছে। একটা সেলফ রিয়ালাইজেশনটা কাজ করে মাঝে মধ্যে। তখন নিজের সাথে নিজের কিন্তু একটা কনফ্লিক্ট হতেই থাকে যে কি কারণে করলাম, এটা না করলেই ভালো হতো। তো দ্বন্দ্বটা আরেকজনের সাথেও যেমন হয় তেমন নিজের সাথেও হতে পারে। দ্বিতীয় যে দ্বন্দ্বটির কথা বলছি সেটি হচ্ছে যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এখানে হচ্ছে যে একের বেশি মানুষের সাথে যখন দ্বন্দ্বটা হয়ে থাকে তখন সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে বলে থাকে। যেমন হতে পারে যে বাবা বলছে তাকে সায়েন্স নিতে হবে, কিন্তু ছেলে চাচ্ছে যে না আমি সায়েন্স নিব না, আমি কমার্স নিয়ে পড়বো। তো এই যে সায়েন্স এবং কমার্স এই বিষয়টি নিয়ে বাবা এবং ছেলের মধ্যে যে একটা কনফ্লিক্ট হতে পারে। আরেকটি আহ, ধরনের মধ্যে আছে সেটি হচ্ছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। এটা হচ্ছে গ্রুপ যেহেতু বলছি, প্রতিটা গ্রুপের মধ্যে কিন্তু নিজস্ব কিছু রুলস রেগুলেশন থাকে, গ্রুপের কিছু লক্ষ্য থাকে। তো গ্রুপ মেম্বারদের মধ্যে যখন দ্বন্দ্বটা দেখা দেয় তখন দেখা যায় যে গ্রুপের যে মেম্বাররা থাকে তারা তাদের নিজস্ব মতামতটাকে প্রতিষ্ঠা করার জন্য যখন একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করার একটা চেষ্টা করে থাকে যে তার মতটাকে গুরুত্ব দিতে হবে, আরেকজনের মতামতের কোনো প্রয়োজন নেই, তখন সেটাকে বলা হয়ে থাকছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। আরেকটি হচ্ছে যে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, যেটা সেটা হচ্ছে যে একটা গ্রুপের সাথে বা একটা দলের সাথে আরেকটা বা একের বেশি কোনো দলের যদি কোনো কনফ্লিক্ট হয়ে থাকে তখন এক্ষেত্রে দেখা যায় যে যার যে গ্রুপটা আছে বা দলটা, সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকে। সম্পর্কের অসুবিধাটা হয় হচ্ছে আরেকটা গ্রুপের সাথে, তা ওই গ্রুপের ভ্যালুস বা কোনো বিষয় যদি তারা মেনে নিতে না পারে, তখন এক গ্রুপ আরেক গ্রুপের উপর যে ডমিনেট করা বা প্রভাব বিস্তার করা একটা টেন্ডেন্সি দেখা যায়, তখন একটা যে দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। আপা, আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে একজন। জি, শিশুদের ক্ষেত্রে একটি বিষয় এসেছে যে শিশুরা এটাতে কতটা ইফেক্টেড হয় বা আদৌ হয় কিনা। আরেকটা শব্দগত বিষয় আমার নজরে এসেছে যে দ্বন্দ্বের সাথে কলহ। তো কলহ এবং দ্বন্দ্ব এটা কি আমরা এক পর্যায়ে ফেলবো, না সংঘাতের সাথে কলহকে এক করব, না এই তিনটা শব্দের একটা সামঞ্জস্য চাইছিলাম আপু। জি আপা, প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের আগে লাইভ গুলাতে আমরা কিন্তু বলেছিলাম যে শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়। তারা হচ্ছে যে বড়দেরকে দেখে কিন্তু শিখে যে আসলে আমার কি ধরনের আচরণ করা দরকার। তো তার সামনে যখন অভিভাবকরা বা বড়রা এমন কোনো আচরণ করে ফেলছি, সেটা দেখে কিন্তু সে শিখছে যে আমার বাবা বা আমার মা এমন একটা আচরণ করেছে, আহ, তো আমিও বড় হলে হয়তো এমন একটা আচরণ করবো, তাহলে আমার
একটা পরিবারের মধ্যে আমার একটা প্রভাব থাকবে, আমাকে সবাই ভয় পাবে, আমি বাবার মতন হব বা মায়ের মতন হব। তো এটা কিন্তু তার একটা মানসিক একটা প্রভাব পড়ছে। অনেক সময় দেখা যায় যে বাবা মার মধ্যে যে দ্বন্দ্ব বা ঝগড়া কলহ এটা চলতে থাকে, তখন শিশুরা নিজেদেরকে অনিরাপদ মনে করে বাসায়। মানুষের বাসাই হচ্ছে আসলে প্রথম যে নিরাপদ যে একটা স্থান, কিন্তু সেখানে যদি দেখা যায় বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে, কলহ হচ্ছে, তখন তারা কিন্তু ওই জায়গাটাতে নিরাপদ বোধ করে না। তখন তারা অন্য জায়গায় অন্য কারোর কাছে তাদের অ্যাটাচমেন্ট ফিগারটা খুঁজতে যায়। এমন হতে পারে যে এই জন্য তারা সহিংসতারও শিকার হতে পারে, অ্যাবিউজের শিকার হতে পারে। কারণ তখন বাবা মার প্রতি তাদের কোনো ট্রাস্টটা থাকে না। ট্রাস্টটা চলে যায় হচ্ছে যে অন্য কেউ যদি তাদেরকে অল্প একটু ভালোবাসে বা একটু প্রায়োরিটি দেয়, তখন তাদের প্রতি তাদের একটা ভালো লাগা কাজ করে। তো সেক্ষেত্রে এমন হতে পারে তারা অ্যাবিউজের শিকার হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে শিশুদের সামনে পরিবারের কারোই কোনো কিছু এই ধরনের কলহ দ্বন্দ্ব এই জিনিসগুলো প্রকাশ করা প্রয়োজন নেই বলে মনে করি। এটা চাইলে হচ্ছে যে অন্য কোথাও গিয়ে বা অন্য রুমে গিয়ে এটা তাদের যে চাওয়া পাওয়ার যে একটা অমিল হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে আপা যেটা বলছেন যে দ্বন্দ্ব, কলহ, সংঘাত এই জিনিসগুলো এক কিনা। আর দ্বন্দ্বটা হচ্ছে যে আমি যদি বলি প্রাইমারি একটা স্টেপ, মানে প্রাথমিক জি। বিষয়। এটা থেকে হচ্ছে কলহটা আসতে পারে। এবং কলহটা যদি আরো বেশি আকারে চলে যায় বা খুব গভীরে চলে যায়, তখন সেটা থেকে কিন্তু সংঘাতটা চলে আসতে পারে। মানে তিনটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ বলি, তো এরকম করে সাজানো যেতে পারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। আমরা যারা লাইভে দেখছি তারা কিন্তু খুব চমৎকার কিছু কোয়েশ্চেন করে আমাদেরকে উৎসাহিত করছেন এবং আশা করছি অনেকেই অনেক ভাবে নিজেদের অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাইছেন। তার মধ্যে একটি প্রশ্ন আমরা পেয়েছি, যেটি আমরা যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে যে অনেকেই কিন্তু আসলে নিজেদের অন্তর্দ্বন্দ্বের বিষয়গুলো নিয়ে আসছেন। এখন একটি বিষয় খেয়াল করবার জায়গা থেকেই যায় যে আমরা যখন দ্বন্দ্বের শিকার হচ্ছি তারপরে কিন্তু আমরা কলহের মধ্যে যাচ্ছি বা সংঘাতের দিকে যাচ্ছি। আপুও বলেছেন যে আমরা যদি দ্বন্দ্বের সময়ই নিজেদেরকে একটু সামনে নিতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের পরবর্তী বড় রকমের সংঘাত আমরা এড়িয়ে নিতে পারবো বা এড়িয়ে যেতে পারবো। তাই এই দ্বন্দ্বগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনায় আসলে আমরা কিভাবে কি করতে পারি সেটা নিয়েও আমরা শুনতে থাকি। আর লাইভে তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা আপুদের কাছ থেকে নেব। প্রথম আপুর কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাইছি। আপু, অনেক সময় অনেকেই এখন কিন্তু কোভিড-19 নিয়ে বেশ চিন্তিত। এরকমই একজন আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে কোভিড-19 চলাকালীন সময়ে সামাজিক সংহতি বা সংযোগ বা সুসম্পর্ক বাড়ানো যায় এবং পারিবারিক দ্বন্দ্ব সংঘাত প্রতিরোধ করা যায়। আসলে পরিবারের মধ্যে সংঘাত কিছুটা বেড়েছে এ নিয়ে আসলে অনেক জায়গাতেই বিষয়ে আলাপ হয় এবং পারিবারিকভাবে যতটাই বলি না কেন সামাজিকভাবে আমরা কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম মাঝখানে। এখন সেটাকে বাড়ানোর জন্য আমরা কি করতে পারি এটা নিয়ে আসলে প্রশ্নটা করা হয়েছে। আপনি যদি আমাদেরকে একটু বলেন এই দুটো বিষয়, তাহলে মনে হয় আমরা অনেকেই লাইভে এটা জানতে পারবো। আপনাদের যদি কোনো পথ জানা থাকে কিভাবে আপনি পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় করবেন, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপু। আচ্ছা, সামাজিক সংহতি একটি আসলে সমাজ বিজ্ঞানের একটি শব্দ। সমাজ বিজ্ঞান থেকে শব্দটি এসেছে। সামাজিক সংহতি বলতে আমরা বোঝাই সামাজিক ভাবে মানসিক ঐক্যকে বোঝানো হয়, যার দ্বারা মানুষ পরস্পরের সাথে সম্পৃক্ত হয়, মানসিক চেতনা বা বন্ধনে মানুষ একে অন্যের সাথে একাত্ম বোধ করে এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। সেটাই কিন্তু সামাজিক সংহতি। যেহেতু আমরা মনোবিজ্ঞানী, আমরা মনোবিজ্ঞানের ভাষায় সামাজিক সংহতিটা আসলে মানসিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি, মানসিক প্রক্রিয়ার মাধ্যমে, যে একজন আরেকজনের পাশে থাকবে এবং তাদের পাশে থেকে একজন মানুষ আরেকজন মানুষকে মানসিক সহায়তাটা দিবে। তাকে মানসিক সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা আসলে সম্পর্কগুলো ইতিবাচক করার মাধ্যমে আমরা সামাজিক সমস্যাগুলো, পারিবারিক সমস্যাগুলো, ব্যক্তিগত সমস্যাগুলোকে যখন আমরা আরেকজনের পাশে থেকে সমাধান করার চেষ্টা করব, একজন ব্যক্তি যখন কোনো সমস্যার সমাধান করতে যায় তখন কিন্তু সেটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। যখন অনেকজন মানুষ অনেকগুলো সম্পর্ক তার পাশে থাকে, সেটা কিন্তু তার জন্য অনেক সহজ হয় এবং সেই ব্যক্তিটি অনেক ভালো অনুভব করে। এটাই হলো সামাজিক সংহতি।
এখন এই সামাজিক সংহতির প্রয়োজন কিন্তু আমাদের সমাজে রয়েছে। বিশেষ করে এই যে এখন সময়টা পরিবর্তিত একটি অবস্থা চলছে, আমরা দীর্ঘদিন ধরে একটি মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখনো কিন্তু এই মহামারীটা আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, কোথাও কোথাও আবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা প্রত্যেকটা দেশে সমাজে কিন্তু এটা বৈশ্বিক একটি মহামারীতে পরিণত হয়েছে। এই সমস্যাটা শুধু আমাদের বাংলাদেশের নয়, সব দেশেই কিন্তু এখন এই সামাজিক সংহতিটা প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের যে কিশোর কিশোরী বা যুবক যে সমাজটা রয়েছে, তাদের কিন্তু অনেক বেশি কাজ করার প্রয়োজন রয়েছে, বা সামাজিক সংহতিটা তাদের মধ্যে জাগ্রত করার প্রয়োজন রয়েছে। এই কারণে তাদের এই সময়টাতে আসলে কিশোর কিশোরীদের অনেকের মানসিক এবং শারীরিক পরিবর্তন হয়ে থাকে এই সময়টাতে, এবং তারা কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করে, স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, যেটা এখন বন্ধ রয়েছে। পড়াশোনায় একটা আমূল পরিবর্তন হয়েছে। আগে যেরকম স্কুলে যেত, বন্ধু বান্ধব দের সঙ্গে তাদের আড্ডা দেওয়া, খেলাধুলা করার সুযোগ ছিল, সমাজে অনেক বিনোদনের মাধ্যম ছিল যেগুলোতে তারা আসলে বিনোদিত হতো এবং তাদের মানসিক ভাবে সুস্থ থাকার একটা মাধ্যম ছিল। এগুলো অনেক কিছুই কিন্তু এখন পুরোপুরি বন্ধ আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন পর্যন্ত খুলেনি, যে কারণে তাদের কিন্তু অনেকটা এই যে সময়টা যাচ্ছে, সেই সময়টাকে আসলে তারা কিভাবে ব্যবহার করবে, কি করবে, এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু হতাশা রয়েছে, জড়তা রয়েছে, মানসিকভাবে অনেক বিপর্যস্ত অবস্থাও রয়েছে। কারণ আমরা আসলে অনেক কিছুর পরেও আমরা সম্পর্ক, মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের মাধ্যমে কিন্তু আমরা আসলে ভালো থাকতে পারি। হ্যাঁ, তো সেটা যখন হয় না এবং এককেন্দ্রিক, অনেক সময় অনেক কিশোর কিশোরীরা বলে থাকে তারা একঘেয়েমি অনুভব করছে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু তারা কাটিয়ে ওঠার জন্য অনেক কিছু করতে পারে। তাদের সামাজিক সংহতিটা তারা যদি এই বাসায়, এখন যারা আমরা আসলে এখন যেহেতু পুরোপুরি লকডাউন নয় অনেক এলাকা, আমাদের কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক অবস্থা, আমরা বাইরে যাচ্ছি, আহ স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অন্যান্য বিষয় বা অন্যান্য সমাজের সবকিছুই কিন্তু দোকানপাট খোলা রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এই মহামারীর সময়টাতে এখানে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখতে পারে স্বাস্থ্যবিধি মেনে, তারা কিন্তু এছাড়া তাদের যেহেতু এখন একটু সময় রয়েছে, যেহেতু অনলাইনে ক্লাস থাকলেও কিছুটা সময়, আগের মতো এতটা সময় তাদের ব্যয় করতে হচ্ছে না, এই সময়টাকে কিন্তু তারা কাজে লাগাতে পারে সামাজিক উন্নয়নে, সামাজিক সংহতি রক্ষা করার মাধ্যমে। তারা এক হতে পারে, বন্ধু বান্ধব বা একটি পাড়ায় যারা কিশোর কিশোরী, যতজন কিশোর কিশোরী রয়েছে, তারা কিন্তু অনেক সামাজিক ক্লাব বা সংগঠন করতে পারে, যেটার মাধ্যমে তারা কিন্তু জনসচেতনতামূলক আহ, যে কাজকর্মগুলো রয়েছে তারা এগুলো করতে পারে। হয়তো বা আগে অনেক সময় বলা হয়ে থাকে যে এগুলো করার সুযোগ হয়নি, কারণ আমাদের স্কুলের বা ইউনিভার্সিটির টাইম, ক্লাসের টাইমটা অনেক দীর্ঘ সময় থাকে, সবকিছু করার পর হয়তো তারা সেই সময়টা পায় না। এখন কিন্তু তারা এই কাজটা করতে পারে। এই যে সময়টাকে কাজে লাগানো, একঘেয়েমি না ভেবে, আসলে যখন জীবন যেখানে যেমন, যেহেতু পরিবর্তিত অবস্থার মধ্যে রয়েছে, সেটাকেই আসলে কাজে লাগানো, এটা কিন্তু একটা জীবন দক্ষতা। হ্যাঁ, এই দক্ষতাটা তারা কিন্তু ভবিষ্যতে কাজে লাগাতে পারবে, কারণ সব সময় আমার পরিবেশ একরকম থাকবে না, অনুকূলে থাকবে না, এবং আমার জীবনের বিভিন্ন সময় বিভিন্ন টার্নিং পয়েন্ট আসবে, বিভিন্ন পরিবর্তন আসবে। সেই পরিবর্তিত অবস্থার সাথে যখন আমি নিজেকে খাপ খাওয়াতে পারবো, আমার জীবন দক্ষতামূলক একটা শিক্ষা কিন্তু আমি পেয়ে যাব, যেটা আমার ভবিষ্যতে, আমি যদি কখনো অন্য জায়গায় যাই, অনেক সময় অনেকে মানুষ দেশের বাইরেও কিন্তু পড়াশোনা করতে যায়, যে তখন কিন্তু একটা অনেক বড় পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তো এই বিষয়গুলো, দক্ষতাগুলো যদি সে এখন অর্জন করে, তা ভবিষ্যতে তার অনেক কাজে লাগবে। আমরা আশা করছি আমাদের পরিবেশ বা প্রকৃতি ঠিক আগের মতোই হয়ে যাবে, হয়তো কিছুটা সময়ের ব্যাপার। তো এই সময়টাকে তারা যেভাবে কাজে লাগাতে পারে, সামাজিক ভাবে যেসব, আসলে আমরা জানি এই করোনা বা মহামারীটা কিন্তু শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই দূর করা সম্ভব, সামাজিক সচেতনতার মাধ্যমে দূর করা সম্ভব। তো এই সচেতনতাগুলো কিন্তু তারা তৈরি করতে পারে, তারা পোস্টার করতে পারে, প্ল্যাকার্ড করতে পারে, সচেতনতামূলক অ্যাক্টিভিটি করে তারা কিন্তু মানুষকে সচেতন করতে পারে। যারা আসলে মাস্ক পরে বের হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, তাদেরকে তারা কিন্তু বোঝাতে পারে, তাদেরকে কথা বলতে পারে, তারা পথনাটক তৈরি করতে পারে, তারা মাইকিং করতে পারে, তারা সচেতনতামূলক কথা বলতে পারে মানুষের সঙ্গে। তাহলে তাদের সময়টা যেরকম ভালো কাটবে, ঠিক তেমনি ভাবে কিন্তু অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সচেতন হবে এই মানুষগুলো দ্বারা। হ্যাঁ, এছাড়া অনেক সময় খেলাধুলার সময় পাওয়া যায় না, বিশেষ করে যারা নগর কেন্দ্রিক আমরা রয়েছি, আমাদের শিশু কিশোররা কিন্তু বলে থাকে যে তারা স্কুল কলেজের জন্য তাদের মাঠ নেই এবং তারা খেলাধুলার সুযোগ পায় না। এই সুযোগে কিন্তু তারা কিছু খেলাধুলার আয়োজন করতে পারে। আমরা জানি শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা কিন্তু খেলাধুলা বা ব্যায়ামের মাধ্যমে বৃদ্ধি পায়।
তো আমরা কিন্তু পাড়ায় একটা ব্যায়াম প্রতিষ্ঠা করতে পারি, শরীর চর্চা কেন্দ্র, যেখানে যতটুকু খালি জায়গা আছে, যেখানে একটি মাঠ রয়েছে, আমরা সেই জায়গাটাতে গিয়ে কিন্তু খেলাধুলা করতে পারি। সেক্ষেত্রে আমরা যেরকম মানসিকভাবে সুস্থ থাকবো, আমাদের সামাজিক সংহতিটা বৃদ্ধি পাবে, সেভাবে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পাবে, এবং আমরা কিন্তু এই মহামারীর সাথে যুদ্ধ করতে পারবো। তো অনেক কিছু কিন্তু করার রয়েছে, এই বিশেষ করে এই কিশোর কিশোরীরা, হ্যাঁ, তারা এই সময়টাকে কিন্তু মানে একঘেয়েমি হচ্ছে বা ক্লাস হচ্ছে না, পরীক্ষা হবে কি হবে না, এই চিন্তায় নিমজ্জিত না হয়ে এভাবে যদি তারা কাজে লাগায়, তারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে আশা করছি। এবং আমাদের সমাজের উন্নয়নের জন্য কিন্তু এই গ্রুপটাই অনেক বড় ভূমিকা পালন করতে পারবে, কারণ আমরা জানি কিশোর এবং যুবকরাই কিন্তু সমাজের ধারক ও বাহক। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। আমরা কিন্তু কথা বলছি আমাদের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে। আমরা জানি আমাদের এই করোনাকালীন সময়ে পারিবারিক দ্বন্দ্ব কিংবা সামাজিক দূরত্ব অনেকাংশেই সমস্যা তৈরি করছে। সেই চ্যালেঞ্জ গুলো যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য আমরা লাইভে চাইলে কিছু প্রশ্ন করতে পারি। তাছাড়াও যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটি নিয়ে আরো একটু বিস্তারিত কথা বলতে চাই, তাহলে কিন্তু 09 612 600, তার মানে আলাপ হেল্পলাইনে আপনি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ছুটির দিনগুলো ছাড়া ফোন করে বিস্তারিত কথা বলে আপনার একেবারে প্রয়োজনীয় পরামর্শটি নিয়ে নিতে পারবেন। এবারে দ্বিতীয় আপুর কাছে যেতে চাইছি। আপু, আমার কাছে এরকম একটি প্রশ্ন আছে যে এই যে করোনাকালীন সময়ে আমরা বলছি যে কিশোর কিশোরীদের বা যুবাদের সামাজিক সংহতি বা সংযোগ বাড়ানো প্রয়োজন, কেন প্রয়োজন? এই প্রয়োজনটা যদি একটু সংক্ষেপে আপু আমাদেরকে বলেন। জি আপা, আমরা যদি কারণটি জানতে পারি তাহলে হয়তো উৎসাহিত হবে কিশোর কিশোরী বা তরুণরা যে তারা কি কারণে সামাজিক সংহতিটা বাড়াতে পারে। এই করোনা মহামারীটার সময় আমরা অনেক ধরনের নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এর মধ্যে দেখা গেছে যে আমাদের মধ্যে আগে কখনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু এই করোনা মহামারী সময়টাতে হচ্ছে যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে, আমাদের যোগাযোগ কম হচ্ছে। তো এক্ষেত্রে অনেক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে আমাদের মধ্যে। আর বলা হয়েছে ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সের কথা, কিন্তু মানসিক দূরত্বের কথা কিন্তু বলা হয়নি। তাই আমরা মানসিক দূরত্বটা না রেখে আমরা কিন্তু এই সামাজিক সংহতিটা বাড়াতে পারি। প্রথম যে বিষয়টা হচ্ছে যে সামাজিক দূরত্বটা, সামাজিক সম্পর্কটা বাড়ানোর দরকার, সেটা হচ্ছে যে যাতে পরিবার কমিউনিটিতে একাত্মতার একটা অনুভূতি তৈরি হয়, যাতে কেউ একা অনুভব না করে। কারণ যখন মানুষ নিজেকে একা অনুভব করে তখন তার মধ্যে অনেক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয়। সে যখন কোনো একটা সমস্যায় পড়ে তখন সে আসলে এটা কিভাবে সমাধান করবে এটার জন্য সে কোনো রিসোর্স বা কোনো উপাদান খুঁজে পায় না। তো এই জন্য যদি সামাজিক সংহতিটা বজায় থাকে তখন দেখা যায় যে একজন আরেকজনের বিপদে এগিয়ে আসছে, তারপর হচ্ছে যে বিশ্বাসের একটা জায়গা তৈরি হচ্ছে যে আমারকে আরেকজন সাহায্য করবে বা আমি আরেকজনের দ্বারা নির্যাতিত হব না বা কোনো বিপদের শিকার হব না। তো এই জিনিসগুলো খেয়াল রেখে হচ্ছে সামাজিক সংহতিটা বজায় রাখা খুবই দরকার। আর এক্ষেত্রে কিশোর কিশোরী বা তরুণরা একটি আদর্শ ভূমিকা পালন করতে পারে, যে তারা এই কাজটি যদি করে দেখিয়ে থাকে তখন তাদের দ্বারা উৎসাহিত হয়ে অন্য যারা আছে তারা উৎসাহিত হয়ে সামাজিক সংহতিটা বজায় রাখার চেষ্টা করতে পারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপু। প্রথম আপুর কাছে যাচ্ছি। আপু, এই যে বিষয়গুলো আসছে যে একজন যুবা বা একজন কিশোর কিশোরী সামাজিক সংহতির বজায় রাখার ক্ষেত্রে বিশেষ কিছু ভূমিকা আছে, এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে যে এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট পরিবেশ বা এমন কোনো পরিস্থিতি আছে যে পরিবেশ বা পরিস্থিতি থাকলে সেই যুবকটি বা কিশোর কিশোরী এই সামাজিক সংহতিটা তৈরি করতে বা সেতু বন্ধন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, বা এমন কিছু কি আছে যেটা হলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং এটা তাকে অনেকখানি বিপরীত দিকে নিয়ে যাবে? আচ্ছা আপা, প্রশ্নটা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ আমি কখন একটি ভালো কাজ করতে পারবো, যখন আমি নিজে ভালো থাকবো। আমি এই কথা ধরেই আসছি, যখন একটা নিরাপদ পরিবেশ একটা কিশোর বা কিশোরী বা যুবকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার পারিবারিক, তার সামাজিক পরিবেশটা আসলে কেমন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এখন সে যদি একটা নিরাপদ পরিবেশ বলতে আমরা বুঝি বৈষম্য মুক্ত, হ্যাঁ, সহিংসতা মুক্ত এবং নির্যাতন মুক্ত একটা পরিবেশ, যে পরিবেশে সে আসলে স্বাচ্ছন্দ্যে তার অধিকারগুলো নিয়ে বড় হতে পারে, তার মধ্যে কোনো ভয় আতঙ্ক জড়তা নেই, এবং সে নিজেকে সে সুখী ভাবতে পারে, এবং তার পরিবেশটা তার জন্য আরামদায়ক,
তার মধ্যে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে তার মধ্যে আতঙ্ক কাজ করে না, কোনো বিষয় নিয়ে তার মধ্যে কোনো হীনমন্যতায় সে ভোগে না। সব বিষয়গুলো তার যে এই বয়সে তার যে শারীরিক মানসিক যে চাহিদা, সেগুলো অধিকার, সেগুলো সে যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, তার স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, তাহলেই কিন্তু সে নিজেকে আসলে তার নিরাপদ পরিবেশ, এটাকে এই কিশোর কিশোরীর জন্য নিরাপদ পরিবেশটা প্রয়োজন। এই ধরনের পরিবেশটাকে নিরাপদ পরিবেশ বলা হয়ে থাকে। এবং এই নিরাপদ পরিবেশ, এবং সে যদি যখন নিজেকে সুখী ভাবতে পারবে এবং আরামদায়ক অনুভব করবে, তখনই কিন্তু এই যে সংহতি বলছি আমরা, যে সময়টাতে কখন আসলে সে অন্য শিশুদেরকে, অন্য মানুষকে সে কাজ করতে পারবে, সামাজিক সংহতি, সামাজিক উন্নয়নে সে ভূমিকা রাখতে পারবে, যখন সে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সে নিজে ভালো থাকবে। তাকে ভালো রাখার জন্য তার পরিবেশটা, তার যে বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ঠিক মতো হচ্ছে কিনা, সেটার জন্য যে উপাদানগুলো রয়েছে, সেটা যদি সঠিকভাবে একজন অভিভাবক, সমাজ, হ্যাঁ, আমাদের শিক্ষক, এরা যদি তৈরি করে দিতে পারি আমরা, তাহলে কিন্তু তারা এই পরিবেশে তারা বড় হবে নিজেদেরকে, এবং নিরাপদ পরিবেশ, সুখী এবং আরামদায়ক বোধ করলে একজন মানুষ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। অহিংস হবে সে, নির্যাতন থেকে যেমন মুক্ত থাকবে, তখন কিন্তু সে অন্যকে নির্যাতন করা থেকে বিরত থাকতে শিখবে। আর অনেক সময় দেখা যায় নিজে নির্যাতিত হলে কিন্তু তার দ্বারা অন্য একজন নির্যাতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় হতে পারে এটা। তো সেক্ষেত্রে তখনই সে পারবে, যখন সে আসলে এইরকম নিরাপদ পরিবেশে সুখী এবং আরামদায়ক অনুভব করবে, তখনই কিন্তু সে আসলে এই তাগিদটা সে অনুভব করতে পারবে। সে সুন্দর সম্পর্ক শিখবে, সুন্দর ঐক্য শিখবে, সে একাত্ম বোধ শিখবে, এবং সে অন্যদেরকেও সে সম্পৃক্ত করতে পারবে। সেটা শিশু কিশোর হতে পারে, অন্য প্রাপ্তবয়স্ক মানুষ হতে পারে, সমাজের উন্নয়নে, স্কুলে সে বা যেখানে সে যাবে, সেখানে কিন্তু সে দায়িত্বশীল আচরণ করবে। দায়িত্বশীল আচরণটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তার জায়গা থেকে তার নাগরিক দায়িত্ব যেগুলো রয়েছে, যেমন সহিংস আচরণ না করা, অন্যকে কষ্ট না দেয়া, হ্যাঁ, এবং সামাজিক যে কাজগুলোর দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সমাজের উন্নয়নে ভূমিকা রাখা, হ্যাঁ, আমাদের সমাজে যেসব কাজ রয়েছে, সমাজের বিপদ আপদ, হ্যাঁ, দেশের উন্নয়নে যেসব কাজ রয়েছে, সেগুলো সে করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আমরা লাইভে যে প্রশ্নগুলো দেখছি সেগুলো কিন্তু নেব। অনেকেই পরে যুক্ত হয়েছেন, তারা জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। আমরা অবশ্যই তাদের এই মিলন মেলার উৎপত্তি স্থলটা জেনে নেব, কারণ আসলে আমরা যখন দেখছি এক একজন এক এক জেলা থেকে, উপজেলা থেকে যুক্ত হয়েছে, বোঝা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছি আমাদের এই আলোচনা। সাইফ আহমেদ লাইভে দিয়েছেন একটি ক্লাব যখন প্রতিষ্ঠিত হয়, আচ্ছা সেটা আমরা আবার নিচ্ছি। শ্যামল দাস লিখেছেন সব জায়গায় তো ক্লাব জাতীয় প্রতিষ্ঠান থাকে না বা সচেতনতামূলক কাজ করার সুযোগ থাকে না, তখন আমরা কি করব। একটি আগে প্রশ্ন ছিল যে ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করণীয়। এখন এক্ষেত্রে তো আমরা অনেক গল্প কিন্তু পেয়েছি, আলাপন চ্যাম্পিয়নরা তাদের এই ব্যতিক্রম পরিবেশে কি করেছেন সেগুলো শুনেই কিন্তু আহ খুব চমৎকার ভাবে অনেক ইউনিক আইডিয়া আমরা পেয়ে যাই। তারপরে প্রশ্নটি প্রথম আপুর কাছে রাখি। আপু, আমরা দেখতে পাচ্ছি ক্লাবে নিয়ে কথা হচ্ছে, তাহলে আপু কি করণীয় সংক্ষেপে যদি বলেন। প্রথম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ আপনি কি প্রশ্নটা আরেকবার করবেন আপা? আমি মনে হয় কথাটা ক্লিয়ার শুনতে পাইনি। জি। একটি বিষয় এসেছে যে অনেক জায়গাতে ক্লাব নেই, সেক্ষেত্রে তারা কি করতে পারে। যদিও আলোচনাটা বিস্তারিত হয়েছে, তারপরেও ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করণীয় বা ক্লাব নেই এক্ষেত্রে কি করণীয়, বিশেষ করে করোনাকালীন সময়ে কিভাবে এটা হতে পারে, তারা একটু দিক নির্দেশনা চাইছে। আচ্ছা, ক্লাব একটি উপাদান, আমি বলেছি সামাজিক সংহতি, সামাজিক উন্নয়নের বা সমাজের একাত্মবোধের মাধ্যম একটি ক্লাব। কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক কিছু করা যায়। ক্লাব ছাড়াও কিন্তু অনেক কিছু করা যায়, ক্লাবই হতে হবে এমন নয় বিষয়টি। ক্লাব ছাড়া আমরা কি করতে পারি? একটা দল করতে পারি, একটা গ্রুপ করতে পারি, যেটার জন্য আসলে কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না। আমরা একটা জায়গায়, একটা কর্নার, একটা মাঠে বসেও কিন্তু আমরা সামাজিক সংহতি তৈরি করতে পারি। আমরা একটা গ্রুপ করে আমরা অ্যাক্টিভিটি গুলো তৈরি করতে পারি। হুম আর যদি কেউ একান্ত ভাবেই ক্লাব করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেটা খুব আয়োজন করে, অনেক অর্থ ব্যয় করেই করতে হবে, বিষয়টা এমন নয়। তারা একসাথে বসে যদি আলোচনা করে একটা জায়গা ঠিক করে, এবং
যদি যুবক এবং কিশোর কিশোরীরা এখন তারা এলাকার যে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যদি একটা জায়গা চায়, একটা রুম চায়, একটা ঘর চায়, তাহলে মনে হয় তারা সেই ব্যবস্থাটা করে দিবে। তারা যদি তাদের চাহিদাটা বোঝাতে পারে, তাদের দক্ষতাটা এবং তারা কি কাজটা করতে চায় সেটা বোঝাতে পারে, তাহলে কিন্তু সে এই ধরনের ক্লাব তৈরিতে তারা তাদেরকে উৎসাহিত করতে পারে, তাদের ব্যবস্থাটা সে করে দিতে পারে। অথবা নিজের উদ্যোগে পাড়ায় মহল্লায় যে কোনো জায়গায় কিন্তু একটি জায়গা নির্ধারণ করা যায়। সেটা মাঠ হতে পারে, একটা মাঠের একটা কর্নার হতে পারে, একটা প্ল্যাকার্ড বা একটা পোস্টার টানিয়ে কিন্তু একটা ক্লাব করা যায়। সেখানে বসে আমরা মাঠে বসে কিন্তু আমরা আলোচনাটা করতে পারি, আমাদের কি কি আহ, কাজ থাকবে, কি কি অ্যাক্টিভিটি থাকবে, আমাদের লক্ষ্যটা কি, আমরা এই ক্লাব দ্বারা কি কিভাবে মানুষের উপকার করব, অথবা আমরা কি কিভাবে জনসচেতনতামূলক কাজ করব। সেটা কিন্তু একটা মাঠে বসেও করা যায়। একটা শরীরচর্চা কেন্দ্র, সেটাও কিন্তু একটা মাঠে করা যায়। পোস্টারটা প্রতিদিন যখন আমরা যাই, আমাদের একটা টাইম থাকবে, সেটা সকাল বা বিকাল, এই সময় আমরা করব। তখন কিন্তু একটা মাঠের একটা কর্নারকে নির্দিষ্ট জায়গায় একটা পোস্টার টানিয়ে আমরা এই কাজটা করতে পারি। আবার যখন আমরা চলে আসি পোস্টারটা নিয়ে আসতে পারি। এভাবে আস্তে আস্তে ছোট ছোট গ্রুপে যখন কাজগুলো হবে এবং দলবদ্ধভাবে যখন মানুষ কাজগুলো করবে, তখন কিন্তু সমাজের মানুষগুলো আম, একাত্ম বোধ হবে, তাদের দেখবে এবং উৎসাহিত হবে। এবং একটা সময় যখন সবার নজরে আসবে, তখন কিন্তু তাদের এই কাজগুলোকে উৎসাহিত করার জন্য অনেকেই এগিয়ে আসবে। কারণ আমরা অনেক সময়ই দেখেছি আমাদের সামাজিক কাজকর্মে কিন্তু অনেকে উৎসাহ দিয়ে থাকেন, আমাদের অনেক জনপ্রতিনিধিরা দিয়ে থাকেন। অনেকেই আছে যারা আসলে সামাজিক উন্নয়নে কাজ করেন, আমাদের সমাজকর্মী রয়েছে, মানবাধিকার কর্মী রয়েছে, অনেকেই কিন্তু সমাজ উন্নয়নে কাজ করে। তাদের নজরে আসলে অবশ্যই তারা এই বিষয়ে নিতে পারে, হয়তোবা তাদের নজরে আসলে কাজটা করতে পারে। আর এছাড়াও তারা নিজেদের উদ্যোগে সামাজিক মানে পাড়ায় মহল্লায় দিক থেকে কিন্তু কাজটা তারা শুরু করতে পারে প্রথম দিকে, আস্তে আস্তে ছোট ছোট ধন্যবাদ পরিসরে আপু। কাজ। জি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় আপুর কাছ থেকে জেনে নেই। একজন তার অভিজ্ঞতা শেয়ার করছে যে আমার ছোট বোন পড়াশোনা করতে চায় না। আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে তার পড়াশোনা করতে ভালো লাগে না, বিরক্তি লাগে, এবং এসব নিয়ে আমি কথা বলি বলে আমাকে সে এখন আর পছন্দ করে না, এবং আমার সাথে তার মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এটা অনেক সময় হয় যে বড় ভাই বোন বা গার্জেন যখন কোনো কিছু বোঝানোর চেষ্টা করে, উল্টো তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে আমরা কিন্তু অনেক সময় দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখি, এবং এর ফলে অনেক সময় অনেকে শাসন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। তো এই পরিস্থিতিতে আসলে কি করণীয় তার, সেটা জানতে চাইছেন আপু। ধন্যবাদ আপা, সময় উপযোগী প্রশ্নটির জন্য। প্রশ্নকর্তাকে আমি ধন্যবাদটা দিতে চাচ্ছি স্পেশালি। তো আপনি বলছেন যে আপনি আপনার ছোট বোনকে বলেন যে সে কেন পড়তে চাচ্ছে না, এই ধরনের আপনি এভাবে তাকে প্রশ্নটি করে থাকেন। হ্যাঁ, তো আমি প্রথমে যদি একটু জানতে পারতাম যে আসলে সে কবে থেকে এরকম অমনোযোগী, নাকি সে সবসময় অমনোযোগী, এর পেছনে কোনো কারণ আছে কিনা, তো এই বিষয়গুলো যদি আমরা একটু বিস্তারিত জানতে পারতাম, তখন হয়তো উত্তরটি দেওয়াটা অনেকটা সহজ হয়ে যেত। আর তারপরে আমি চেষ্টা করছি যে আপনাকে কিছু তথ্য দেওয়ার জন্য। প্রথমে আমি যে কথাটি বলেছি যে কেন শব্দটি ব্যবহার, আমরা যখন কাউকে কেন শব্দটি ব্যবহার করে কোনো প্রশ্ন করে থাকি, তখন যে উত্তর দিবে তার মধ্যে একটা ডিফেন্স তৈরি করা, বা মানে নিজেকে প্রতিরক্ষা করার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। যে কেন মানে হচ্ছে যে আমাকে এখন এমন একটা উত্তর দিতে হবে যার মাধ্যমে বোঝাতে হবে যে আমি নির্দোষ। তো এই জন্য হচ্ছে আমাদের সাইকোলজির ক্ষেত্রে, কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি, আমরা বলে থাকি যে কেন শব্দটি যাতে আমরা এড়িয়ে যাই। কেন শব্দটি এড়িয়ে গিয়ে আমরা প্রশ্নটি এভাবে করতে পারি যে কি কারণে, কি ব্যবহার করতে পারি, কেনর পরিবর্তে কি, যে কি কারণে তার মনে হচ্ছে যে পড়াশোনাটা বিরক্তকর, কি কারণে তার মনে হচ্ছে যে পড়াশোনা করতে ভালো লাগছে না। এভাবে যদি আমরা প্রশ্ন করি, তখন হয় কি অনেকগুলো অপশন চলে আসে তার চিন্তা করার। সে নিজের মধ্যেও একটু উপলব্ধিটা তার চলে আসে যে আসলেই তো মানে কি কারণ হতে পারে, একটু খুঁজে দেখি। তো সেক্ষেত্রে একটা স্কোপ তৈরি হয় চিন্তার, যে আমার কেন ভালো লাগ, কি কারণে ভালো লাগছে না পড়াশোনাটা, এটা চিন্তা করতে একটা সাহায্য করে কি কারণটা যদি আমরা ব্যবহার করে থাকি। আর হচ্ছে যে আমরা অনেকগুলো কারণেই একটা সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হতে পারে। এর মধ্যে থাকতে পারে যখন আমরা কোনো কিছু জোরাজুরি করে করাতে চেষ্টা করি, তখন যাকে আমরা জোর করছি সে একটু নিচু বা হীনমন্যতা বোধ করে। সে মনে করে যে এখানে তাকে ছোট করা হচ্ছে বা এরকম কিছু একটা চিন্তা করে।
তখন আসলে ওইটা কোনো কাজ হয় না, সে কাজটা করতে চায় না। তাই আমরা জোরাজুরিটা যদি না করে থাকি, তারপর অনেক সময় হয় যে প্রতিশোধমূলক যদি কোনো চিন্তা থেকে থাকে, তারপর হচ্ছে আমরা লেবেলিং করে যদি কথা বলে থাকি যে তুমি তো এমন গাধা, তুমি তো পড়াশোনাই করো না, তোমার দ্বারা কিছু হবে না, এই ধরনের শব্দ ব্যবহার করে যদি আমরা লেবেলিংটা করে থাকি বা অপবাদ দিয়ে থাকি যে তুমি কখনোই পড়ো না, এই বিষয়টা আদৌ কতটা ঠিক, যে সে কি সত্যিই কখনো পড়ছে না, নাকি শুধুমাত্র ১-২ ঘন্টা বা এক বেলা বা ২ বেলা পড়ছে না তাই বলে আমরা তাকে বলে দিচ্ছি যে তুমি তো কখনোই পড়াশোনা করো না। তো এই ধরনের কথাগুলো যখন আমরা আরেকজনকে বলে থাকি তখন দেখা যায় যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তো আপনি আপনার বোন বা অন্য কারো ক্ষেত্রে যখন যোগাযোগ করবেন তখন হচ্ছে যে আপনি কিছু কিছু জিনিস চাইলে আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন। এটা নিয়ে আমাদের আগে লাইভ গুলোতে অনেকবার বলা হয়েছে। আমি ৪টা যে উপাদান আছে নন ভায়োলেন্ট কমিউনিকেশন সেটা আরেকবার বলে দিচ্ছি। সেটা প্রথম হচ্ছে যে অবজারভেশন বা পর্যবেক্ষণ করা কোনো একটা ঘটনাকে। তারপর এটার মধ্যে হতে পারে যে অবজারভেশনটা হবে কি একদম নির্দিষ্ট, যে সে ১ দিন পড়েনি বা ২ দিন পড়েনি এইটা বলা। যে আমি দেখেছি গত ৭ দিনের মধ্যে তুমি সোমবার আর বুধবারটা একদমই পড়তে বসোনি। এভাবে যদি তাকে বলা যে তুমি গত সপ্তাহটাই পড়োনি, এভাবে না বলে তাকে যদি আমি উল্লেখ করে দিই যে তুমি গত সপ্তাহের মধ্যে সোমবার আর বুধবারটা তুমি পড়তে বসোনি, স্পেসিফিক করে বলা। তারপর হচ্ছে অনুভূতিটা তাকে জানানো যে তুমি গত ২ দিন যে পড়তে বসোনি, তোমার এই বিষয়টার জন্য আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে, তাকে জানানো। তারপর যে উপাদানটা আছে সেটা হচ্ছে যে নিড বা প্রয়োজন। আমি চাই যে তুমি পড়তে বসো, আর তুমি যদি পড়তে বসো তাহলে আমার অনেক ভালো লাগবে, কারণ আমি তোমার ভবিষ্যৎ চাই সুন্দর হোক। এবং এই বিষয়টি যদি আমরা তাকে অনুরোধ করে বলি যে তুমি কি একটু এখন পড়তে বসতে পারো, একটু টোনটা যদি আমরা সফট করে তাকে বলি, এভাবে আমরা চাইলে নন ভায়োলেন্ট কমিউনিকেশনটা করতে পারি। তখন হয় কি অপর যে ব্যক্তিটি আছে সে নিজেকে অনেক সম্মানিত বোধ করে এবং সে একটা আগ্রহ খুঁজে পায়। এছাড়া হচ্ছে যে কারণটা যদি খুঁজে বের করা যায় আপনার বোনের সাথে বসে, যে গল্পের মাধ্যমে হতে পারে বা আড্ডা দেওয়ার মাধ্যমে হতে পারে, যে আমি দেখছি যে তুমি এখন হয়তো আগের মতন পড়ছো না বা এখন অমুক অমুক সময় তুমি পড়তে চাচ্ছ না। তো তুমি কি একটু বলবে যে আসলে কি হচ্ছে তোমার, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি কারণ মনে হচ্ছে পড়তে এখন ইচ্ছা করছে না, এটা একটু যদি এভাবে আড্ডার মাধ্যমে তার সাথে কথা বলা যায়। তারপর অনেক সময় দেখা যায় কি অনেকের সময় থাকে যে কেউ সকালে পড়তে খুব বেশি পছন্দ করে, কেউ দেখা যায় রাতে পড়তে পছন্দ করে, কেউ সন্ধ্যায় পড়তে পছন্দ করে। তার বোনের ক্ষেত্রে এরকম কোনো পছন্দের সময় আছে কিনা এই বিষয়টিও যদি খুঁজে বের করা যায়, এটা নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে যে তার পছন্দের বিষয়টি দিয়ে পড়াটা শুরু করা যেতে পারে। যে তার বোন হয়তো ইংরেজিটা পড়তে খুব বেশি পছন্দ করে, তো পড়াশোনার শুরুতে ইংলিশ যে সাবজেক্টটা আছে সেটা দিয়ে যদি শুরু করা যায়, এটা করতে পারে। তখন হয় কি যে আগ্রহটা তৈরি হতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমার পছন্দের বিষয়টা তো আমি পেয়েছি। এরকম করেও সে চাইলে তার বোনের সাথে যোগাযোগটা করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে তার বোনের মধ্যে যে আচরণটি সে দেখতে পেয়েছে বা তার বোনের মধ্যে যদি এরকম দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা বৃদ্ধি পেয়েছে, তখন এই আচরণটিকে ধরে রাখার জন্য তাকে পুরস্কৃত করা যেতে পারে বা তাকে ছোটখাটো স্ট্রোক দেওয়া যেতে পারে যে যে তুমি অনেক সুন্দর করে আজকে পড়েছো বা তোমার এই কাজটা আমার খুব ভালো লেগেছে, বাহবা দেওয়া যায়। এই কাজগুলো করলে হয় কি যে তার মধ্যে একটা আগ্রহ কাজ করে এবং এই তার আচরণটি সে মনে করে যে আমি তাহলে আরেকদিনও এইভাবে পড়বো, আমি তাহলে আরেকদিনও এই আচরণটা করব। এবং এই পুরস্কার দেওয়ার মাধ্যমে হয় কি যে ভুল সংশোধনটা করা যায়। আর হচ্ছে যে কোনো যে জটিল কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু আমরা পুরস্কার দেওয়ার মাধ্যমে করে থাকতে পারি। আর পুরস্কার দেওয়ার বিষয়টি এমন না যে আমাকে প্রতিটা কাজের জন্য পুরস্কার দিতে হচ্ছে। হয়তো আমি সে ৪-৫টা ভালো কাজ করলো তখন একটা পুরস্কার দিলাম, তারপর হয়তো ৭-৮টা ভালো কাজ করার পরে, মানে এরকম কোন সিকোয়েন্স না রেখে যদি আমরা পুরস্কারটা করতে পারি, এটাতে হয়তো তার আচরণটা অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। ধন্যবাদ আপা। আপুকেও ধন্যবাদ। খুব চমৎকারভাবে কিন্তু আমরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটা পদ্ধতি বা কৌশল প্রয়োগ করে বৃদ্ধি করতে পারি একে অপরের প্রতি একটু মনোযোগের সাথে যোগাযোগটাকে। যেমন আপু বলেই দিলেন যে আমরা যদি স্পেসিফিক্যালি কোনো কমপ্লেইন থাকলে সেটা যদি বলি এবং সেই
পরিপ্রেক্ষিতে, সেটার প্রেক্ষিতে যদি আমরা এক্স্যাক্টলি আমাদের ডিজায়ারটা ওইভাবে শাসনের মাধ্যমে না বলে, তিরস্কারের মাধ্যমে না বলে, পুরস্কারের মাধ্যমে একটু সফট ভাবে বলি এবং একটু পুরস্কৃতও করি নির্দিষ্ট ইন্টারভেলে না করে, অনির্দিষ্ট ভাবে। কারণ আমরা যেন তাদেরকে এটাই নির্দিষ্ট করে না দেই যে এই কটা কাজের পরে সে একটা পুরস্কার পাচ্ছে। খুব চমৎকার ভাবে কিন্তু আমরা আপুর কাছ থেকে এই টেকনিক গুলো শিখে নিলাম এবং এই পদ্ধতিগুলো জেনে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। একটু কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোনটা ভালো লেগেছে। কারণ আমার কাছে মনে হচ্ছে আজকের এই দ্বন্দ্ব মোকাবেলার পরিস্থিতিতে আমরা যদি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, তাহলে হয়তো সত্যি সত্যি আমরা আমাদের সম্পর্কগুলোকে আরো সুন্দর করতে পারবো এবং দ্বন্দ্ব এড়িয়ে যেতে পারবো। দ্বিতীয় আপুর কাছে আমার একটি প্রশ্ন। আপু, এই যে নির্যাতন একটি বিষয় একটু আগে আসলো, যে আমরা যাদেরকে দেখি নির্যাতিত হতে, তারাই পরবর্তীতে নির্যাতনকারীতে বেশিরভাগ ক্ষেত্রে রূপ নেয়। তাই আমরা যদি নিজেদেরকে নির্যাতন না করে নির্যাতন থেকে প্রতিহত করতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু অপরকেও আমরা নির্যাতন করি না বা নির্যাতন থেকে বিরত থাকি। এক্ষেত্রে একটি বেসিক প্রশ্ন চলে আসে, দ্বন্দ্ব ও নির্যাতনের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে? এটাই নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। জি আপা, আ- এটার উত্তরটা প্রথম দিকে বলা হয়েছিল যে আমরা যদি এটাকে স্টেপ বাই স্টেপ আমরা সাজাই, তো সেক্ষেত্রে বলতে পারি যে দ্বন্দ্বটা হচ্ছে একটা প্রাথমিক বিষয়। এই জিনিসটা যখন অনেকদিন ধরে চলতে থাকে, তখন একটা প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা কিন্তু চলে আসে। তো প্রতিশোধমূলক যে মানসিকতাটা চলে আসে, তখন দেখা যায় যে আমরা একটা নির্যাতন করার একটা চেষ্টা করে থাকি। এটা হতে পারে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন বা আর্থিক একটা নির্যাতন, যার মাধ্যমে অপর একটি ব্যক্তি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অপর একটি ব্যক্তি অ্যাবিউজের শিকার হচ্ছে। এই কাজটা হচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে শুরু হয়ে সেটা একটা সময় যখন অনেক দিন ধরে চলতে থাকে এবং গভীর একটা বিষয় চলে যায়, তখন একটা নির্যাতনের শিকার হয়ে যায়। তো দ্বন্দ্বটাকে এই জন্যই হচ্ছে আমাদের প্রথম দিকে যদি আমরা এটাকে সমাধান করতে পারি, তখন হয়তো সেটা নির্যাতনের দিকে যায় না। আর প্রথম আপা আলাপন আপা যে উনি প্রথম দিকে এই বিষয়টি একটু বিস্তারিত বলে দিয়েছেন যে দ্বন্দ্বটাকে আমরা কিভাবে ম্যানেজ করে করতে পারি, যার ফলে এটা যাতে নির্যাতন বা ভায়োলেন্সের দিকে না চলে যায়। ধন্যবাদ আপা। আপুকেও ধন্যবাদ। আমরা আসলে লাইভে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, সেগুলোর মধ্য থেকে কিছু নিয়ে আলোচনা করতে পারি। অনেকে খুব সুন্দরভাবে পারিবারিকভাবে শিশুদের যে নির্যাতনের প্রভাবটা বা দ্বন্দ্বের প্রভাবটা তাদের উপর যে একটা ধরনের নির্যাতনের রূপ নেয়, সেটা নিয়েও বলেছেন। একটি প্রশ্ন দেখি, হাসান সুলতান মুখে বলেছেন, আমি অনেক পড়াশোনা করতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই, বাট আমি এখন ঠিকভাবে পড়াশোনা করতে পারি না, পড়াশোনায় মন বসে না, আমি এখন কি করতে পারি? অনেকেই কিন্তু ইতিবাচক অনেক মন্তব্য করেছেন। উম, পাখি লিখেছেন, আজকের আয়োজন হয়তো অনেকের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরাও আশা করছি এটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমি এই পড়াশোনার বিষয়টি নিয়ে প্রথম আপুর কাছে গিয়ে একটু জানতে চাইবো। যদিও আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি, তারপরেও এখানে একটু ছোট্ট করে যদি আপু বিষয়টি একটু বলেন। আচ্ছা, যিনি প্রশ্নটা করেছেন উনি আসলে পড়াশোনায় কি করতে ইচ্ছে করে না এরকম একটি কথা বলছেন উনি, তাই তো আপা? আমি যতদূর শুনেছি জি আপনার প্রশ্নটা আপু। থেকে। আচ্ছা, পড়াশোনা করতে জি ভালো আপু। লাগে না। হ্যাঁ, এখন আসলে আমরা পড়াশোনাটা কেন করি বা কি কারণে পড়াশোনাটা করছি, এক একজন ব্যক্তির লক্ষ্য, পড়াশোনা করার কারণ বা উদ্দেশ্য কিন্তু এক এক রকম হতে পারে। হ্যাঁ, কেউ হয়তো বা বলবে, এখন যদি প্রশ্নটা করা হয়, এক একজন মানুষ কিন্তু এক একভাবে এটাকে ব্যাখ্যা করবে। কেউ বলবে যে আমি জানার আগ্রহের জন্য পড়ি, কেউ বলবে আমি ভালো লাগে তাই পড়ি, কেউ বলবে যে আমি ভবিষ্যতে কিছু একটা ভালো কিছু হতে চাই, ভবিষ্যৎটা আমার সুন্দর হোক, উজ্জ্বল হোক, যেমন আমি একটা নির্দিষ্ট পেশা গ্রহণ করতে চাই, সেটার জন্য কিন্তু আমি পড়াশোনাটা করছি। উনি বলছেন, কিন্তু ওনার প্রশ্নে এসেছে যে উনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু একটা হতে চান, এরকম কিছু একটা বলেছেন উনি। তো সেক্ষেত্রে উনি ডাক্তার একটা হতে আসলে চান। পেশা, ডাক্তার হতে চান। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো একটি ইচ্ছা ওনার, লক্ষ্য রয়েছে যে ডাক্তার হবেন। ডাক্তারটা কিন্তু খুব সেবাধর্মী একটি পেশা। তো ডাক্তার হতে হলে আমরা জানি আসলে আমাদের একাডেমিক কিছু রেজাল্ট এবং কিছু পয়েন্ট আমাদেরকে ভালো করতে হয়। মানুষ পড়াশোনাটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে। যদি না করি, আমাদের একাডেমিক রেজাল্টটা যদি ভালো না হয়, আমরা কিন্তু আসলে ডাক্তারি পরীক্ষায় হয়তো বা আমরা টিকতে পারবো না। যেহেতু ওনার লক্ষ্যটা রয়েছে, সেই লক্ষ্যটা ধরে উনি আগাতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আগে ওনাকে খুঁজে বের করতে হবে পড়াশোনায় ভালো না লাগার পেছনের কারণগুলো কি কি। ওনার যেহেতু একটা সুন্দর লক্ষ্য রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার বাধাটা বা প্রতিবন্ধকতাটা কোথায়? পড়াশোনা করতে ভালো না লাগার পেছনে হতে পারে উনি যে বিষয়গুলো পড়ছেন, উনি সেই বিষয়গুলো ওনার পড়তে ভালো লাগছে না।
দুই, আরেকটা হতে পারে সে যে সময়টাতে পড়ছে সেই সময়টা তার পড়ার জন্য ভালো, মানে তার মানসিক ভাবে সে তৈরি না সেই সময়টাতে পড়ার জন্য। তিন, আরেকটি বিষয় হতে পারে সে বুঝতে পারছে না। আমরা যখন না বুঝে কিছু করি সেটাতে কিন্তু আমাদের আগ্রহ থাকে না। আমাকে কিন্তু আমার কারণটা এটা আরেকজনের পক্ষে বলে দেওয়া সম্ভব না যে কিভাবে আসলে কেন তার মন ইচ্ছে করছে না পড়তে, সে নিজে খুঁজে বের করতে পারে। হ্যাঁ, আপনি কিন্তু যিনি প্রশ্নকর্তা তাকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনি কিন্তু আপনার কারণটা আপনি খুঁজে বের করতে পারেন। আপনি কি ভালো লাগছে না আপনার, আপনি কি উপায়ে পড়ছেন সেটা কি আপনার পছন্দ হচ্ছে না, আপনার পড়ার পরিবেশটা পছন্দ হচ্ছে না, নাকি যে সাবজেক্টটা আপনি পড়ছেন সেই সাবজেক্ট গুলো আপনি বুঝতে পারছেন না বলেই আপনি পড়তে পারছেন না। এই বিষয়গুলো যদি আপনি চিহ্নিত করেন, আপনি কারণটা যদি আগে চিহ্নিত করতে পারেন, আপনার সমাধানটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। যদি এমন হয় যে আপনি বুঝতে পারছেন না বলেই, আমি ধরছি যে এরকম হতে পারে, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কারো কাছ থেকে বুঝে নিতে পারেন। যেমন আমরা শিক্ষকের পরামর্শ নিতে পারি, অথবা আমার মতো করে পড়া, আমার মতো করে বুঝে নেওয়া। সবকিছুই কিন্তু আম, নির্দিষ্ট বই থেকে, নিজের গাইড বই বা অন্যান্য জায়গা থেকে মুখস্থ করে পড়তে হবে বিষয়টা এমন না। বিষয়টা হলো আমি যদি আমার মতো করে বুঝে নিজের মতো করে তৈরি করে আমি যদি প্রশ্নের উত্তরটাকে সাজিয়ে পড়তে পারি এবং উত্তরটা খাতায় লিখতে পারি, সেটাই কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আমরা জানি এখন সৃজনশীল মাধ্যমে আমরা আসলে পড়াশোনাটা করছি, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সৃজনশীল, সেক্ষেত্রে কিন্তু আসলে মুখস্থ বিদ্যার খুব একটা প্রয়োজন নেই। আমরা কিন্তু নিজের মতো করে নিজে বুঝে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের নম্বরটা চলে আসবে। সেটা একটা বিষয় হতে পারে। আর পড়ার যে একটা পরিবেশ, মানসিক প্রস্তুতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় হয় আমরা সারাদিন ধরে পড়তে থাকি, এবং আমরা আসলে পড়ার জন্য পড়ি যে আমাকে ভালো করতে হবে, আমাকে রেজাল্ট ভালো করতে হবে, কিন্তু আসলে আমার মন কি চাচ্ছে, আমি কখন পড়তে ভালো লাগছে, আমরা ভালো লাগা নিয়ে সেটা পড়ি না। সেজন্য মাঝে মধ্যে একটানা পড়ায় ক্লান্তি বা একঘেয়েমি আসে। আপনি কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়তে পারেন, কিছুক্ষণ পড়া, একটা রুটিন করা। সবচেয়ে ছাত্র জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সুন্দর একটি রুটিন। আমি কখন ঘুম থেকে উঠবো, আমি কখন পড়তে বসবো, আমার খাওয়ার টাইম কি, সেগুলো যেন প্রতিদিন একই রকম থাকে। না হলে কিন্তু আসলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের রুটিনটা যখন এলোমেলো হয়ে যাবে, আমরা এক এক দিন এক এক সময় পড়তে বসবো, তখন আমাদের ব্রেন কিন্তু সেই মেসেজটা পেয়ে যাবে। হ্যাঁ, তা সে কিন্তু বুঝতে পারবে না যে কখন পড়া প্রয়োজন তার, কখন পড়াশোনায় তার মনোনিবেশ করা প্রয়োজন, সেটা কিন্তু সে বুঝতে পারবে না। এজন্যই আসলে একটা রুটিন করা প্রয়োজন, এবং সেই রুটিনে পর্যাপ্ত পরিমাণে খেলা, ব্যায়াম, মানে শারীরিক কসরত বা ব্যায়াম, এবং বিনোদন, মানসিক ভাবে ভালো থাকার জন্য বিনোদনের ব্যবস্থা আপনাকে থাকতে হবে। টানা 7-10 ঘন্টা পড়লে কখনোই পড়াটা সেটা উপযোগী নাও হতে পারে সবার জন্য। সবার জন্য বলতে আমাদের ব্রেন আসলে এতক্ষণ কোনো বিষয়ে নিমগ্ন থাকলে সেটা নিতে পারে না, যেটা আসলে তার ফলটা অনেক সময় খারাপ হয়, যেটা আপনারা হতে পারে, এরকম অনেকের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কিন্তু আমার বিনোদন থাকতে হবে আমার জীবনে, আমার রুটিনে। এবং যখন আমি বিনোদিত হব, আমার মন ফ্রেশ থাকবে, তখন কিন্তু আমার পড়াটা ভালো লাগবে। আর একটু নতুনত্ব এনে পড়া, নিজে একটু অভিনয় করে, ইন্টারভিউর মাধ্যমে একটু পড়া, হ্যাঁ, নিজে বুঝে পড়া, আরেকজনের কাছে উপস্থাপন করে পড়া। আপনি আপনার পরিবারের কারো সদস্যদের কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন, তাদেরকে সম্পৃক্ত করতে পারেন আপনার পড়াশোনাটায়। আপনি একটু বুঝে পড়তে পারেন, আপনি একটু অভিনয় করে বলতে পারেন তাদেরকে যে আমি বলছি, উপস্থাপন করছি। আপনি নিজে আয়নায় দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার যে টপিকসটা আপনি পড়তে যাচ্ছেন সেটা প্র্যাকটিস করতে পারেন, যে আপনি কোথাও এটা প্রেজেন্ট করছেন। দেখবেন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে, এবং আপনি যখন অন্যকে বোঝানোর মাধ্যমে যে পড়াটা আয়ত্ত করবেন, তখন কিন্তু আপনার সেটা অনেক বেশি আয়ত্ত হবে। আপনি কিছু সময় লিখতে পারেন, টানা না পড়ে লিখে অভ্যাস করা, মানে কিছুটা লিখলেন, 1 ঘন্টা লিখলেন, 1 ঘন্টা পড়লেন। হ্যাঁ, মাঝে মধ্যে বিরতি দিতে, ছোট ছোট 1-2 ঘন্টা পরে পরে কিছুটা সময় বিরতি নেওয়া, একটু গান শুনতে পারেন, একটু আমরা দিনে একটা মুভি দেখতে পারি, একটা নাটক দেখতে পারি। আমাদের তো টিভি দেখার একটা সুযোগ রয়েছে আমাদের, এগুলো কিন্তু আমরা করতে পারি। আমরা ছোট ছোট খেলা, যে ইনডোর গেমস রয়েছে সেগুলো খেলতে পারি। আমাদের বিকেলের একটা সময় আমরা রাখতে পারি খেলাধুলার জন্য, ব্যায়াম করার জন্য সকালে। এবং খুব রাত না জাগা, হ্যাঁ, এটা আমি বলবো স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আমরা অনেক সময় দেখি যে অনেক যারা কিশোর স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রীরা রাত জেগে পড়াশোনা করেন, এটা আসলেই স্বাস্থ্যসম্মত নয়। হ্যাঁ, এটা আমাদের ব্রেনের উপর চাপ পড়ে, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার উপর চাপ পড়ে। আমরা আর্লি ঘুমাবো এবং ঘুম থেকে খুব সকালবেলা ঘুম থেকে উঠবো। আমরা যে পড়াটা রাত জেগে পড়ছি সেটা কিন্তু আমরা ভোরে উঠে করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর এবং মন দুটি প্রফুল্ল থাকবে। আশা করছি আপনি যদি এভাবে ধন্যবাদ পড়েন আপু। আপনার। জি।
আমরা রুটিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপু সে কথাগুলো রিপিট করে দিয়েছেন। একটি রুটিনে থাকবে সকল কিছু, এবং সেই সকল কিছু আমরা যদি ভালো মতো করতে পারি এবং সেটা যদি মেনে চলি, তাহলে ধীরে ধীরে পড়াশোনাতে মনোযোগ ফিরে আসবে। মনে রাখতে হবে, ভালো লাগা একদিনে তৈরি হয় না। খারাপ লাগা যেমন আমরা রুটিনে পরিণত করে ফেলেছি কোনো না কোনো ভাবে, ভালো লাগাটাকেও আমরা কিন্তু নিজেরাই অভ্যেস করে ফিরিয়ে আনতে পারি। দ্বিতীয় আপুর কাছে যাব একটি অন্যরকম প্রশ্ন নিয়ে। একটি প্রশ্ন এরকম আছে: আমার বয়স 15 বছর, আমি একটি ছেলেকে ভালোবাসি। আমার মা বিষয়টি কোনোভাবে জানতে পারেন, এখন সে আমাকে আমাদের একজন প্রতিবেশী ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চাইছেন। তারপর থেকে তার সাথে আমার দ্বন্দ্ব শুরু হয়েছে, আমি কি করতে পারি? আপু, আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য একটু সংক্ষেপে উত্তরটা আশা করছি আপনার কাছে। জি আপা। আম, এই সময়টা তিনি বলেছেন তার বয়স 15 বছর। 15 বছর সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে হচ্ছে শারীরিক কিছু পরিবর্তনের সাথে কিন্তু মানসিক অনেকগুলো পরিবর্তন চলে আসে। এই মানসিক পরিবর্তনের মধ্যে একটি পরিবর্তন হচ্ছে যে বিপরীত লিঙ্গের কাউকে ভালো লাগা, তাকে ভালোবাসা। এই জিনিসটা হতে পারে বয়ঃসন্ধিকাল সময়টাতে। তো এই বিষয়টি যদি একদম কিশোর কিশোরী সচেতন ভাবে খেয়াল করে এবং জানে, এবং অভিভাবক যারা আছেন তারাও যদি বিষয়টিকে খেয়াল করে যে হ্যাঁ এই ধরনের পরিবর্তনটা আসতে পারে, তাই এই জিনিসটিকে আসলে খুব বড় করে না দেখে, যে সে একটা ছেলেকে পছন্দ করে ভালোবাসে, তার জন্য যে তার মা বলছে তাকে বিয়ে দিয়ে দিবে। আর এই সময়টা বিয়েটা তো হচ্ছে বাল্য বিয়ে। আর সে যদি তাকে বিয়ে দিয়ে দেয় এই সময় কিশোরী বয়সে, তো এটা কি আদৌ কোনো একটা সমাধান হচ্ছে? এটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। কারণ এই সময়টাতে সে শারীরিক এবং মানসিক ভাবে বিয়ের জন্য প্রস্তুত না, এবং দেশের আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। তাই সে যাতে ওই ছেলেকে ভালো না বাসে এবং হচ্ছে যে আহ, এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে, তাই তার মা হচ্ছে জোর করে চাচ্ছে যে আরেকজন প্রতিবেশীর সাথে বিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাই আমরা এভাবে কোনো হুটহাট সিদ্ধান্ত না নিয়ে যেই অসুবিধাটি হয়েছে সেটির আসলে কারণ খুঁজে বের করতে যদি আমরা সচেষ্ট হই, তাহলে হয়তো আমরা দ্বন্দ্ব বা যে কনফ্লিক্টটা হয় সেটা আমরা অনেকটা সমাধান করতে পারবো। আর কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমার একটাই কথা বলার আছে, যে তাদের ভালো লাগাগুলা বা মন্দ লাগাগুলো সেটা তারা যদি তাদের পরিবারকে জানাতে পারে, পরিবারের সাথে যদি তাদের সুসম্পর্কটা তারা বজায় রাখার জন্য চেষ্টা করে, তখন এই ধরনের দ্বন্দ্বগুলো আসলে তৈরিই হয় না। তো এই বিষয়টি তারা যদি খেয়াল রাখতে পারে। ধন্যবাদ আপা। আপুকেও ধন্যবাদ। আমরা কিন্তু আজকে কুইজের মানে রেজাল্টটা নেব, আর সেই কুইজের রেজাল্টটা দিয়ে আজকের আয়োজন শেষ করব। তার আগে আমরা দেখি, সামায়া হোসেন পায়েল একটি কমেন্ট করেছে এবং প্রশ্ন করেছে: ম্যাম, আমার আম্মু আব্বু দুইজনই বলে আমি সারাদিনও পড়ি না, কিন্তু আমি এভরিডে 5টা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে 6টা বাজে পড়তে বসি, আমি 8টা পর্যন্ত পড়ি। আমার মর্নিং এর এই টাইম গুলাতে পড়তে ভালো লাগে। তারপর আমার আম্মু আব্বু বলে আমাদের সামনে পড়ো না তুমি, তখন পড়ো বললে বিলিভ করব। আমার বড় ফুপির মেয়ে 3 মাস ধরে আমাদের সাথে থাকে, সে আমার আম্মু থেকে বেশি শাসন করে। আমরা বুঝতে পারছি পরিস্থিতিটা আসলে একটু অন্যরকম হয়েছে, এখানে বিলিফের একটা ঘাটতি আছে। আমার মনে হয় লাইভে আজকে সময়ের কারণে এই প্রশ্নটি আমরা নিতে পারবো না। আমরা পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আর যদি একান্তই প্রশ্নটি খুব বেশি জটিল মনে হয়, উত্তর দরকার, তাহলে আমরা হেল্পলাইনে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারি। অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আসলে আমরা আলোচনা করতে পারছি না বলে দুঃখিত। কুইজের রেজাল্টে আমরা চলে যাব। আমরা কুইজের রেজাল্টটি জানিয়ে দিতে চাইছি। এবারের আমাদের যে কুইজটি ছিল তাতে যে তিনজনকে আমরা বেছে নিয়েছি, বা তিনজন র্যান্ডামলি চুজেন হয়েছেন, তার মধ্যে একজন আছেন আরিয়ান। তিনি আছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ থেকে। আর দ্বিতীয় জনের নাম তন্ময় রায়, আমরা তাকে পেয়েছি নোয়াপাড়া মডেল সেকেন্ডারি স্কুল, যশোর থেকে। আর তৃতীয় জায়গাতে বা তৃতীয় যে ব্যক্তিটিকে পেয়েছি, সামিয়া হোসেন পায়েল, কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা থেকে। তো আসলে আমার মনে হয় সামিয়া হোসেন পায়েল যদি একই ব্যক্তি হয়, শুভেচ্ছা। লাইভে যদি অন্যরা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই একটু জানিয়ে দিবেন যে লাইভে আছি। আর কিছু প্রশ্ন আমরা আলোচনা করতে পারি সময়ের সাথে সাথে। ফাঁকে আপু, আমরা যদি একটু করতালির মাধ্যমে তাদেরকে গ্রহণ করে নিই, এবং আমার মনে হয় একটু হাততালি দিলে তারা একটু আপ্লুত হবে যে আমাদের তরফ থেকে একটা শুভেচ্ছা। প্রথম আপু।
আহ, জি, আমরা ধন্যবাদ। করতালির মাধ্যমে তাদেরকে একটু স্বাগত জানিয়ে নিচ্ছি। শুভেচ্ছা এই সপ্তাহের কুইজের প্রতিযোগিতায় এইভাবে সামনে আসার জন্য। আসলে কুইজের মাধ্যম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি কারা বেশি মনোযোগী। এক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে লাইভে বিজয়ীদের অনেক অভিনন্দন জানিয়েছেন অরণ্য জারিফ আকন্দ। আর এ সপ্তাহের কুইজ তো বুঝতেই পারছেন আমরা পেয়ে যাব। তন্ময় রয়েছে লাইভে, সে তো খুবই ভালো লাগছে। লাইভে তাদেরকে আমরা রেগুলারই পেয়ে থাকি। আহ শ্যামল দাস জানতে চেয়েছেন কুইজে কিভাবে অংশ নিবেন। আমরা যে আজকের আয়োজন হলো এর সাথে আগামী সপ্তাহের আয়োজন, গত সপ্তাহের আয়োজন অ্যাড করে আগামী সপ্তাহে আমাদের কুইজের লিংক দেওয়া হবে, সেখানে ঢুকে আমরা কিন্তু কুইজে অংশগ্রহণ করতে পারি এবং কুইজে জয়ী হয়ে আমরা কিন্তু পুরস্কার পেয়ে যেতে পারি। অনেকেই হয়তো পুরস্কার হাতে পাওয়ার পথে রয়েছেন, একটু অপেক্ষা করে নিলেই পাওয়া যাবে সেই পুরস্কারটি, কাঙ্ক্ষিত পুরস্কারটি। যে বিষয়টি এসেছিল আপু, আমি প্রথম আপুর কাছে যাচ্ছি। যেহেতু আমাদের কাছে খুবই অল্প সময় আছে, সেহেতু বিষয়টি নিয়ে আসলে খুব বেশি বলার সুযোগ নেই। আশা করছি সে এটা জানতে পারবে। খুব অল্প করে যদি কিছু এক কথাই যদি বলতে চান যে বাবা মার মাঝে শাসন, এই ক্ষেত্রে সে কি করতে পারে? আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময়ই অনেক কিশোর কিশোরীরা করে থাকে যে বাবা মা তাদেরকে অনেক বেশি শাসন করছে। এখন শাসন বলতে সে আসলে যে যে বিষয়টা বোঝাতে চাচ্ছে, অনেক সময় বাবা মা হয়তোবা অনেক সময় তাদেরকে যে বিষয়টা সচেতনতার জন্য অনেক কিছু বলে থাকে, সেটা এক ধরনের শাসন হতে পারে, তার কাছে শাসন মনে হতে পারে। আবার অনেক সময় বাবা মারা অনেক সময় তাদেরকে আসলে সব বিষয়ে না করে থাকে। হ্যাঁ, কোনো বিষয় তারা মনে করে, বাবা মারা তাদের জায়গা থেকে মনে করে যে সবকিছুতে আসলে তাকে পারমিশন দেওয়া যাবে না, এবং যত বেশি তাকে শাসন করা হবে, না করা হবে, তত বেশি সে আসলে তার শারীরিক ভাবে মানসিক ভাবে সে ভালো থাকবে এবং তার সামাজিক সুরক্ষার জন্য এই কাজগুলো করে থাকে। তো সেক্ষেত্রে আসলে বাবা মাকে বুঝিয়ে বলা, তার কোন বিষয়টা খারাপ লাগছে, এবং বাবা মার সাথে আলোচনা করা যে আসলে সে কি করতে জি চাচ্ছে। আপু, আমরা অনেক সময় ধন্যবাদ যোগাযোগ মাধ্যম। জানাচ্ছি আপুকে। জি, আসলে ধন্যবাদ। আমরা এইভাবে যদি বুঝিয়ে কথা বলি, তাহলে মনে হয় এই সেতু বন্ধনটা আরো শক্তিশালী হবে এবং আগামী পর্বে আমরা এগুলো নিয়ে আরো আলাপ করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর সুন্দর থাকবেন, করোনার মধ্যে একটু স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। আজকের মতো এখানেই শেষ করব, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।